আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছিল, আনা হয়েছিল দুর্নীতির অভিযোগ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার আবারও ইলেকশনের নামে সিলেকশনের গেম প্ল্যান করছে, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের। সরকারকে দাবি মানানোর মতো সামর্থ্য নেই ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্টের, এদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নোবেলজয়ী ডক্টর ইউনূসের কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছিল, আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির মিথ্যা অভিযোগ নিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হয়রানি ও হেয় করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, শেষ পর্যন্ত কানাডার আদালতে বিশ্বব্যাংকের সব অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর নামফলক উন্মোচন ও পদ্মার রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। মূল নদী শাসন কান সংলগ্ন স্থায়ী নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। পরে প্রকল্পের সফলতা সহ দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ঢাকা মাওয়া মহাসড়ক ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর পদ্মা সেতু মাওয়া টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশে বিশ্বব্যাংকের মিথ্যা দুর্নীতির অভিযোগের বর্ণনা দেওয়ার পাশাপাশি অর্থায়ন বন্ধে ডক্টর ইউনূসের ভূমিকার সমালোচনা করেন। আমাদের কোনো এক পত্রিকার স্বনামধন্য এডিটর এবং ডক্টর ইউনূস আমেরিকায় যায়, স্টেট ডিপার্টমেন্টে ঘোরে, হিলারির কাছে সমানে ইমেল পাঠায় এবং তাকে অনুরোধ করে, এবং হিলারি ক্লিন্টন সেই অনুরোধ শুনে জলিক যেদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে চলে যাবে, শেষ দিন সে একটা অর্ডার দিয়ে যায় যে বাংলাদেশে পদ্মা সেতুর টাকা বন্ধ, যার পিছনে ছিল ডক্টর ইউনূস। আপনারা একবার ভেবে দেখেন, যার মধ্যে এতটুকু দেশপ্রেম থাকে, সে কি কোনো দেশের এত বড় সর্বনাশ করতে পারে? সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আজ শক্তিশালী, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করতে চেয়েছিল তাদের জন্য উপযুক্ত জবাব আমরা দেব, পাশাপাশি বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পৌঁছাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাজিরা প্রান্তেও উন্মোচন ও উদ্বোধন করেন পদ্মা সেতুর নামফলক ও রেল সংযোগ প্রকল্পের। বিকেলে রয়েছে মাদারীপুর শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে জনসভার কর্মসূচি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড একটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। আইন আদালত হাতের মুঠোয় নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার আবারও ইলেকশনের নামে সিলেকশনের গেম প্ল্যান করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকা বিএনপি সরকার 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, এটা নির্বোধ পাগলেও বিশ্বাস করে না। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে প্রমাণ করতেই 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সব বিচার বিশ্লেষণে এটা মনে করার যথেষ্ট কারণ সৃষ্টি হয় যে 21শে আগস্ট বোমা হামলায় আওয়ামী লীগ বা তাদের শুভাকাঙ্ক্ষীরাই দায়ী। যেহেতু তখন সরকার পরিচালনা করেছে বিএনপি, সেহেতু নিজের সরকারের ভাবমূর্তি বিনষ্ট হবে এমন আত্মবিধ্বংসী কাজ বিএনপি কেন করতে যাবে? আওয়ামী লীগের সভার উপর ভয়াবহ বোমা হামলা হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সহানুভূতির সৃষ্টি হবে এবং বিএনপির বিরুদ্ধে মানুষের আস্থা কমবে। এতে আওয়ামী লীগের লাভ। ঠিক এই উদ্দেশ্য নিয়েই আওয়ামী লীগের সভার উপরে বোমা হামলা করা হয়েছে, শেখ হাসিনার মঞ্চকে পাশ কাটিয়ে। জাতীয় ঐক্যের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষকরা।
তাদের মতে সরকারকে দাবি মানানোর মতো সামর্থ্য নেই ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্টের। তবে এ উদ্যোগ সংকট উত্তরণের একটি উপায় হতে পারে। একে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসার পথ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। নানা নাটকীয়তা শেষে শনিবার আত্মপ্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচন সহ ৭ দফা দাবিতে জোটবদ্ধ হয়েছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি সহ কয়েকটি দল। প্রাথমিক বিচারে এই ঐক্যকে ইতিবাচক বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে দীর্ঘমেয়াদে তেমন ফল দেখছেন না তারা। ক্ষমতার ভারসাম্য আনতে ঐক্যফ্রন্ট ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। এটা আওয়ামী বিরোধী একটা ঐক্য এবং এই ঐক্য প্রক্রিয়া জলে অনেকটা বুদবুদের মতো। বুদবুদ উঠলেই দেখা যায়, তারপর বুদবুদটি মিলিয়ে যায়। বিএনপির রাজনৈতিক সমর্থন আর ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দুটো মিলিয়ে একটা রাজনৈতিক সুবিধাবাদিতা। এদের মতো লোকরা যে শুধু ক্ষমতার জন্য এই কর্মে নেমেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না। তারা দেশকে নিয়ে চিন্তা করছেন। দেশ একটা ভয়াবহ সংকটের মুখে আছে। এই সংকট উত্তরণে আমাদের প্রত্যেকের কিছু ভূমিকা রাখা দরকার এবং আমি মনে করি তারা সেই বিবেচনা থেকেই তারা এখানে এসেছেন। 10 বছরে আদায় করতে না পারা দাবিগুলো কিভাবে 2 মাসে আদায় হবে, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তোফায়েল আহমদ বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে তারা ক্ষমতা ছাড়লে। এটা ভয়াবহ ব্যাপার, তাই না? তো এখন আমার কথা হলো যে কখন মারা যাবে যদি বিএনপি একা ক্ষমতায় আসে। তো এইখানে কিন্তু বিএনপি একা ক্ষমতায় আসবে না যদি তারা জেটে এবং ভালো নির্বাচন হয়। তো সুতরাং আওয়ামী লীগ এই একটা সুযোগ, আমাদের এই যে একটা প্রতিশোধের রাজনীতি, এখান থেকে বেরিয়ে আসা। যে সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের ভিত্তি থাকলে এ ধরনের ঐক্য প্রক্রিয়া সফল হবার কথা, তা এদের নেই। কাজেই এদের সম্পর্কে আমি খুব একটা আশাবাদী নই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি SM কুদ্দুসজামানের হাইকোর্ট বেঞ্চ বেগম জিয়ার করা রিট খারিজ করে এ আদেশ দেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের যুক্তি ছিল, খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন না। সাংবিধানিক অধিকার হিসেবে তার সুস্থতা সবার আগে দেখা উচিত। আর তিনি যেহেতু কারাবন্দী, সেহেতু তার অনুপস্থিতিতে এ মামলার বিচার চালানো যায় না। কিন্তু আদালত বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন। জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে 16 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা পরবর্তী তারিখ ঠিক করেছে ঢাকার বিশেষ জজ আদালত। প্রতি বছর বৃষ্টি হলেই পাহাড় ধস এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামে। পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান ও মাইকিং করা হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ভারী বর্ষণের পর একই দিনে চট্টগ্রাম নগরীর 2 জায়গায় পাহাড় ও দেয়াল ধসে একই পরিবারের 3 জন সহ মারা গেছে 4 জন। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। লক্ষ্মীপুর থেকে ফিরোজ শাহ কলোনির 1 নম্বর ঝিল এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বিবি জোহরা। কিন্তু এই বেড়াতেই আসা যে কাল হবে তা হয়তো তার মতো বোঝেননি কেউই। ভারী বর্ষণের ফলে রবিবার রাত 1:30টার দিকে ঘরের উপর পাহাড় ধসে পড়ে 80 বছরের বৃদ্ধা বিবি জোহরার সাথে প্রাণ হারান তার মেয়ে নূরজাহান ও 2.5 বছরের নাতনি নূরবানু। তার আগে রাত 1টার দিকে পাঁচলাইশ থানার রহমাননগর এলাকায় ঘরের দেয়াল ধসে নিহত হন নূরে আলম নামে আরেকজন। দেখলাম আমার মা গেছিল, আমার মা, আমার বাবু, আমাদের বাবু, আমার নানি। কিছু উদ্ধার করা চলছে মানুষে, এর পর আরেকটা সাইন হচ্ছে, ডবল সাইন হওয়া মানে আর উদ্ধার করার সম্ভাবনা, মানুষ ভয়ে আতঙ্ক আবার দায় চলে গেছে। আমি ঘটনায় চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। ওখান থেকে 2টা বাজে শুনছি, কয়টা 2টা বাজে শুনে আমি এখানে চলে আসছি। আসার পরে এগুলো শুনতেছি যে আমার আম্মু বলে পাড়ে নিচে পড়ে মারা গেছে। পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। প্রায় 6 ঘন্টার চেষ্টায় মাটির ভেতর দেবে যাওয়া 3টি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এই পর্যন্ত মোট 3জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। 2জন মা মেয়ে এই ফ্যামিলি ফটিকছড়ি বাড়ি, আর এখানে বেড়াইতে আসছিল গৃহকর্ত্রীর মা লক্ষ্মীপুর থেকে। 3জনকে আমরা এর মধ্যে উদ্ধার করতে পেরেছি। পাহাড় ধসে নিহতদের দাফনের জন্য 20,000 টাকা করে নগদ অর্থ সহায়তা দেবে জেলা প্রশাসন। শত চেষ্টা করেও আমরা মৃত্যুহানিটা ঠেকাতে পারিনি, শুধুমাত্র সচেতনতার অভাব। স্থানীয়ভাবে এখানে যারা ঘর তৈরি করেছে, আমি যেটা বললাম যে আসলে যদি ঘর কেউ তৈরি করে ভাড়া দিয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এদিকে গত কয়েকদিনের মতো চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। স্বর্ণ নীতিমালাকে ব্যবসা বান্ধব বললেও ডিলারের মাধ্যমে আমদানির বাধ্যবাধকতায় জটিলতা তৈরির শঙ্কা জুয়েলারি সমিতির। প্রয়োগ শুরুর আগে ন্যূনতম ট্যাক্স দিয়ে দেশে মজুত স্বর্ণের বৈধতা চান ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণমূলক নীতিতে স্বর্ণ চোরাচালান ঠেকানো সম্ভব হবে না। এদিকে চোরাচালান বন্ধে স্বর্ণ আমদানির ওপর যৌক্তিক হারে কর নির্ধারণের পরামর্শ অর্থনীতিবিদদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের 2 মেয়াদে দেশের বিভিন্ন বন্দর থেকে চোরাচালানের প্রায় 4,500 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। আমদানি ব্যবস্থা কঠোর হওয়ায় ব্যাগেজ রুল এবং চোরাচালানের মাধ্যমেই পূরণ হচ্ছে ভোক্তা চাহিদা। দেশে বছরে অন্তত 5 থেকে 6,000 কেজি স্বর্ণের চাহিদা থাকলেও আমদানি হয় না 5 কেজিও। এই পরিস্থিতিতে চোরাচালান ঠেকানো এবং দেশে তৈরি স্বর্ণালংকার রপ্তানিকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানির বিধান রেখে স্বাধীনতার 47 বছর পর নতুন নীতিমালা চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। নতুন এই নীতি স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা আনবে আশা জুয়েলারি সমিতির। এই নীতিমালার ফলে আমি এক বাক্যে বলতে পারি যে যেমন একজন জুয়েলার লাভবান হবে, তেমনি সরকারও রেভিনিউর দিক থেকে অনেক বেশি লাভবান হবে। ডিলারের মাধ্যমে গোল্ড নিতে গেলে মানুষ সমস্যায় পড়বে। যদি ডায়মন্ড ব্যাংকে আমি এলসি করার জন্যে অ্যাপ্লাই করার উইথে আওয়ার যদি আমি পারমিশন পাই এবং ডায়মন্ড যদি আমি আনতে পারি, জুয়েলারি যদি আমি আনতে পারি, তাহলে গোল্ড নেওয়ার জন্যে আমাকে কেন সংশ্লিষ্ট ব্যাংকের কাছে যেতে হবে বা ডিলারের কাছে যেতে হবে? নীতিমালা তৈরিতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের অবৈধ আমদানি বন্ধে ট্যাক্স কাঠামোয় পরিবর্তন না এনে শুধু নিয়ন্ত্রণমূলক নীতিমালা দিয়ে চোরাচালান বন্ধ করা প্রায় অসম্ভব। সরকারি কর্মকর্তারা যদি সেটা পলিসি করে থাকেন, সেটা বাস্তবসম্মত হবে না এবং সেটা দেখা যাবে সেটা হচ্ছে কন্ট্রোল ভিত্তিক। নিয়ন্ত্রণ দিয়ে কিন্তু চোরাচালান বা গোল্ডের যে অপব্যবহার, এই পাচার, এগুলোকে কিন্তু ঠেকানো সম্ভব হবে না। হয়ও নেই এত বছর, আগামীতেও হবে না। ডিউটি হওয়া উচিত যেটাকে বলে এমন একটা লেভেলে যেটা স্মাগলিংকে প্রমোট করবে না। দেশে গড়ে ওঠা 10,000-এর বেশি জুয়েলারি শপকে শিল্পে রূপ দিতে হিসাবভিত্তিক ওয়্যারহাউস ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে দুর্গাপূজা। শুক্রবার বিসর্জনের দিন জুমার নামাজের জন্য 2 ঘন্টা বন্ধ থাকবে পূজার কার্যক্রম। গত 10 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তাতে যুব সমাজের অবদানই বেশি, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আজ বোধন শেষে কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, শুক্রবার বিসর্জনের দিন জুমার নামাজের জন্য দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বাদ্যবাজনা সহ পূজার কার্যক্রম বন্ধ থাকবে। বিসর্জনের সময় নবাবপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত দোকানপাট বন্ধ রাখারও অনুরোধ জানিয়েছেন তিনি। এবার দেবী দুর্গার মর্তে আগমন হচ্ছে ঘটকে, মানে ঘোড়ায় চড়ে, আর দশমীতে বিদায় নেবেন দোলায় চড়ে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ, সাজসজ্জাও শেষ প্রায়। এখন শাড়ি, অলংকার, চুল এসব পরানো হবে, আর চোখে মুখের কিছু কাজ আছে, তো এখন কাজের চাপ খুব বেশি। ঢাকেশ্বরী মন্দিরে চলছে প্যান্ডেল তৈরি আর অবশিষ্ট সাজসজ্জা।
বিভিন্ন স্থাপনায় সৌন্দর্য বর্ধনের জন্য দেয়া হচ্ছে রঙের ছোঁয়া। ফুলগুলো কাজ করতেছি, গেটের কাজ করতেছি, নানান রকমের ফুলগুলা দিয়ে মনে করেন গেটটা সাজানো করতেছি। ঢাকা শহরে এবার দুর্গাপূজা হবে 234টি মণ্ডপে। মণ্ডপের প্রবেশ মুখে থাকবে আর্চওয়ে, তল্লাশির পর ঢুকতে হবে ভিতরে। মণ্ডপগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ছিনতাই ইফটিজিং ঠেকাতে থাকবে কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, বিসর্জনের দিন রাস্তায় কোনো হকার বসতে দেয়া হবে না। বিসর্জন এবার শুক্রবারে পড়েছে, জুমার নামাজ আছে দুপুর 12টা থেকে দুপুর 14টা পর্যন্ত। এই 2 ঘন্টা নামাজের সময় সকল ধরনের বাদ্যবাজনা এবং পূজার কার্যক্রম আমরা স্থগিত রাখব। নবাবপুর রোড থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত শোভাযাত্রা যাওয়ার প্রাক্কালে বিভিন্ন যে দোকান মালিক ভাইরা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করেছি ওই সময়টার জন্য শোভাযাত্রা চলার সময় তারা দোকান বন্ধ রাখবে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। উৎসব শারদ। গত 10 বছরে বাংলাদেশ উন্নয়নের যে নতুন নজির সৃষ্টি করেছে তাতে দেশের যুব সমাজের অবদানই বেশি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে তরুণদের নেতৃত্ব দেবার তাগিদ দিয়ে আয়োজিত যুব সম্মেলন 2018-এ এসব কথা বলেন তিনি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে যুবশক্তির সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করতেই আয়োজন করা হয় এই যুব সম্মেলনের। সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, দেশের রাজনীতির সাংস্কৃতিক মান উন্নয়নে তরুণ বেশি করে রাজনীতি সচেতন হতে হবে। অভব্য সাংস্কৃতিক চিন্তা ভাবনা, আচার আচরণ এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমাদের এই দেশকে কিভাবে মুক্ত করতে হবে। আমরা যেন দুর্নীতি পরায়ণতাকে প্রশ্রয় না দেই, আমরা যেন সত্য প্রকাশ করার স্বাধীনতা অর্জন করতে পারি, আমাদের বাক রুদ্ধ করার স্পর্ধা যেন কেউ দেখাতে না পারে, আমরা যেন এমন একটা জায়গায় পৌঁছাতে পারি এই এসডিজি বাস্তবায়ন করে, এই জায়গায় যেতে পারি যেখানে প্রতিটি মানুষ নিজেকে একজন সম্মানিত নাগরিক হিসাবে এই দেশে দেখতে পায়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছে হুথি গেরিলা সহ অন্তত 17 জন, আহত হয়েছে কমপক্ষে 20 জন। হুথি গেরিলারা জানিয়েছে, শহরের জেবেল রাস এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়, মারা যায় বাসটির সকল যাত্রী। এছাড়া হামলা হওয়া অন্যান্য স্থাপনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 2015 সাল থেকে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। তাদের হামলায় এ পর্যন্ত 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে যুদ্ধাবস্থার কারণে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, যাকে বিশ্বের সবচেয়ে নাজুক মানবাধিকার সংকট হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এবারে ক্লেমন খেলার সংবাদ। শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। এই মুহূর্তে অস্ত্রোপচার সম্ভব না হলেও পুনর্বাসন প্রক্রিয়া শেষেই খেলায় ফিরতে পারবেন তিনি। চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে এমনটা জানালেন টাইগার অলরাউন্ডার। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়েই খেলেছেন নিদাহাস কাপ ও এশিয়া কাপে। শেষ পর্যন্ত এর চরম মূল্য দিতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। ছিটকে গেছেন মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, মাঠে ফিরতে কমপক্ষে 3 মাস লাগবে। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না, তবে টেস্ট আর টি-20 দলের অধিনায়ক মনে করেন তাকে ছাড়াও দলের জেতার সামর্থ্য রয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটেই যার ধ্যান জ্ঞান, ইনজুরির কারণে তা থেকে দূরে থাকার অপেক্ষাটা বেশি দীর্ঘ করার ইচ্ছে নেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। সার্জারি হচ্ছে মানে 6 থেকে 12 মাসের ভেতরে করা যাবে না। এই কারণে হচ্ছে যে যেহেতু ইনফেকশনটা যদি বোনের ভেতরে থেকে থাকে, সো সেটা আসলে সরার সম্ভাবনা নাই, কারণ ওখানে ব্লাড যায় না এবং যেহেতু অ্যান্টিবায়োটিকটা ব্লাডের মাধ্যমেই ছড়ায়, সো যেখানে ব্লাড যাবে না সেখানে আসলে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করবে। সো এইটা মানে শিওর হওয়ার জন্য আসলে 6 থেকে 12 মাসের ভেতরে আসলে কোনো সার্জারি করা যাবে না। বাট ভালো দিকটা হচ্ছে যে সার্জারি না করেও হয়তো খেলা সম্ভব হতে পারে।
যাক, এখন যেহেতু সার্জারি করার সুযোগ নাই, সো এখন আমি বলেন আর ফিজিওর পরামর্শে বলেন যে ওই দিকটাতেই চিন্তা করা হচ্ছে যে সার্জারি না করে কিভাবে খেলা যায়। সংবাদ শেষ করছি, তবে যাবার আগে বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ডক্টর ইউনূসের কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছিল, আনা হয়েছিল দুর্নীতির অভিযোগ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার আবারও ইলেকশনের নামে সিলেকশনের গেম প্ল্যান করছে, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের। সরকারকে দাবি মানানোর মতো সামর্থ্য নেই ঘোষিত জাতীয় ঐক্য ফ্রন্টের, এদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।